জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক। তো এই সমন্বয়কদেরকে দেখে প্রথমে বলছে যে তোরা বাইরে কেন, তোরা তো থাকবে ভিতরে। এই কথা বইলাই একটা গ্রুপ তাদেরকে প্রকাশ্যে পাবলিকলি তাদেরকে মারলো। এই কি অবস্থা হয়ে গেছে সমন্বয়কদের, তাদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে পিটানো হচ্ছে। দিন কি সব বদলাই গেল? ধর সমন্বয়ক ধর, ধৈরা ধৈরা তোলাই কর। অলরেডি চট্টগ্রাম থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। সকল সমন্বয়ককে ধোলাইয়ের উপর রেখেছে আপামার জনতা, তাদেরকে প্রতিহত করা হচ্ছে সকল জায়গায়। খুলনার সমন্বয়ক আজম খান কমার্স কলেজের ছাত্র শিবিরের সভাপতি তারেক মোল্লাকে 4 এপ্রিল রাতে যৌথ বাহিনী ধোলাই দেওয়ার সময় এক পুলিশ সদস্য বলছিলেন, 5 আগস্টের পর দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছিস, এখন আমরা মারবো, আওয়ামী লীগ মারবে, বিএনপিও মারবে। পালানো কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি পালিয়ে যাচ্ছে। যার যার সেফ এক্সিট, বিভিন্ন জায়গায় কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। কেবলমাত্র সিনেমা শুরু হইতেছে, মানে সত্যিকারের সিনেমা। এই আওয়ামী লীগকে রুখার সাধ্য কার, কে রুখবে? বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাকালীন সময় থেকে বিরোধী দলে যে কতটা শক্তিশালী ভূমিকায় থাকে সেটা শুরু হয়েছে মাত্র খেলা। এই খেলা সামনের দিন লম্বা হবে, ধীরে ধীরে লম্বা হবে। শেষ পর্যন্ত আওয়ামী লীগই লাভবান হবে, আর সেই কারণেই নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার গেম খেলা হচ্ছে, যে গেম স্বয়ং সরকারই খেলছে এবং যে গেম খেলতে অনেকটা চাপ দিচ্ছে আমেরিকা এবং ভারত। যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু করেছে, এটি স্পষ্ট। এবং যুক্তরাষ্ট্র যে তার স্বার্থের বাইরে কিছু করে না তা আবারও এসে প্রমাণ হচ্ছে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, যেভাবে সমন্বয়কদের পেটানো হচ্ছে তাতে করে বেশ কিছুদিনের মধ্যেই বাংলাদেশের যতগুলো সমন্বয়ক রয়েছে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হবে। প্রিয় দর্শক, 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সমন্বয়করা বিতর্কিত হয়েছেন, সেটা যেমন ঠিক তেমনি এর মধ্যে কিছু নির্দোষ সমন্বয়ক রয়েছেন, তাদেরকেও একইভাবে টার্গেট করা হচ্ছে। দর্শক, এমনই একটা ভিডিও একজন প্রকাশ করেছেন, সেখানে বলা হচ্ছে সমন্বয়কদের এবার বিএনপি মারবে, আওয়ামী লীগ মারবে এবং পুলিশও পেটাবে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন সমন্বয়কদের বিরুদ্ধে এরকম ত্রিমুখী চাপ দেওয়া কি ঠিক হচ্ছে নাকি ঠিক হচ্ছে না? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। এরই সাথে সাথে দর্শক, আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, সেটা হলো বাংলাদেশকে নিয়ে এবার আমেরিকার নতুন খেলা শুরু। দর্শক, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই কিন্তু নানাভাবে শোনা যাচ্ছিল বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বিশেষ কিছু করতে চলেছেন আওয়ামী লীগের জন্য। দর্শক, তবে কি সেই পদক্ষেপই নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প? এবং কোনো বিশ্লেষক বলার চেষ্টা করছেন যে নির্বাচনের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে দেশ ত্যাগ করবেন। দর্শক, এই বিষয়টি আদৌ ঘটে কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, এরই সাথে সাথে আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। খুলনার সমন্বয়ক আজম খান কমার্স কলেজের ছাত্র শিবিরের সভাপতি তারেক মোল্লাকে 4 এপ্রিল রাতে যৌথ বাহিনী ধোলাই দেওয়ার সময় এক পুলিশ সদস্য বলছিলেন, 5 আগস্টের পর দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছিস, এখন আমরা মারবো, আওয়ামী লীগ মারবে, বিএনপিও মারবে। পুলিশের বোধোদয় হলো নাকি পরিস্থিতি পাল্টে যাচ্ছে দেখে পুলিশ ঘুরে দাঁড়াচ্ছে। ছবিতে দেখুন, যৌথ বাহিনীর ধোলাইয়ে নিতম্ব লাল হয়ে আছে তারেক মোল্লার। রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে ভাঙচুর, লুট এবং অপহরণের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 17 এপ্রিল বৃহস্পতিবার রাত্রে বায়োটেক কর্পোরেশন নামে একটি মেডিকেটেড কসমেটিক্স প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। প্রতিষ্ঠানে ভাঙচুরের পর ম্যানেজারকে অপহরণ করে 10 কোটি টাকা মুক্তিপণ দাবি করে তারা। গোপালগঞ্জ মডেল স্কুলের সামনে 15-20 জন আমজনতা জুলাই 24 ষড়যন্ত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জসিম উদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপর অতর্কিত হামলা করে। এই 2 জনকেই ধোলাই দিয়ে লাল করে দেয়। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকা থেকে জুলাই 24 ষড়যন্ত্রের ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে ইয়াবাহা সহ আটক করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। আমরা ভিডিও ফুটেজ থেকে দেখতে পাচ্ছি। 18 এপ্রিলের ঘটনা। সিএনজি ড্রাইভার শুধু বলেছে গাড়ির ভেতরে সমন্বয়ক আছে, সাইড দেন।
অতঃপর বিক্ষুব্ধ জনতা সমন্বয়ককে ধুলাই করে দিল। শেখ হাসিনার দেশত্যাগের ৮ মাস পর এই সময়ে ষড়যন্ত্রের আন্দোলন সম্পর্কে জনগণের ধারণা স্পষ্ট হয়ে উঠেছে। তাই বলা যেতে পারে সাধারণ মানুষ এখন প্রতিরোধে নেমেছে। তারা ভাবছে এটাই হয়তো নতুন করে বাঁচার পথ। তাই আওয়াজ উঠেছে দল যার যার সমন্বয়ক পিটানোর দায়িত্ব সবার। তো এই সমন্বয়কদেরকে দেখে প্রথমে বলছে যে তোরা বাইরে কেন, তোরা তো থাকবে ভিতরে, এই কথা বইলাই একটা গ্রুপ তাদেরকে প্রকাশ্যে পাবলিকলি তাদেরকে মারলো। কিন্তু একটা লোক তাদেরকে ভাই কোনো সেভ করতে আসলো না। এই কি অবস্থা হয়ে গেছে সমন্বয়কদের। তারা তো এখন বিভিন্ন জায়গায় যেভাবে পরিচয়বিহীন ভাবে তাদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে পিটানো হচ্ছে। তো মানে দিন কি সব বদলাই গেল। আর এই ঘটনার প্রেক্ষাপট কোথায়? গোপালগঞ্জে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানটা একরকম, বাট গোপালগঞ্জে পরিস্থিতি কিন্তু টোটালি একটা ভিন্ন চিত্র। সেই সরকার পতনের পর থেকে দেখছি। দর্শক, গতকালকে গোপালগঞ্জে 2 ছাত্র সমন্বয়কের উপর চরম হামলার ঘটনা ঘটেছে। তো যারা আহত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জসিমউদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমান। 4টার দিকে শহরের SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা দেখছি যে একটা গ্রুপ তাদের সাথে কথাবার্তা বলতেছিল। পরে আপনার এরকম কলারে ধরে তারা রাস্তায় নামাইয়াই উড়াধুরা একটা মাইর দিল, গাড়ি গেল, রিক্সা গেল, মানুষ রং চাইলো। সমন্বয়কদেরকে বাঁচাইতে কেউ আসতো না। মানে কেন আসলে গোপালগঞ্জে কি সমন্বয়ক দেখলেই মারছে, বা সমন্বয়ক শব্দটাই এখন আসলে এতটা অ্যালার্জেটিক হয়ে গেছে যে মানুষ মনে করে না ঠিকই আছে মনে হয় এরকম। যদি তাই না হইতো এখনো ইউনূস সরকার ক্ষমতায় থাকতে সমন্বয়কদের এই পরিমাণ মাইর শুরু হয়ে গেছে। একদিকে আবার ছাত্রদল যুবদল তারা মিল্লা ভাই এরকম বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সেই লেভেলে মারছে। এটা নিয়ে আজকে দেখছি সারা বাংলাদেশে আবার প্রতিবাদ বিক্ষোভ। রাফি বলছে আজ সহযোদ্ধাদের বিরুদ্ধেই সেই ছাত্রদল যুবদলের বিরুদ্ধে দাঁড়াইতে হচ্ছে। দেখেন, রাজনীতিটা আলাদা জিনিস। এখানে যখন আপনি রাজনৈতিক দল, তখন আপনি আর বৈষম্য বিরোধী এইসব শব্দ বলার সুযোগ নাই। আপনি রাজনীতি করতে নামছেন ক্ষমতায় যাওয়ার জন্য, আপনাকে বিপরীত পক্ষ ক্ষমতায় যাইতে আটকাবে, আপনিও আটকাবেন। আপনি যেমন শেখ হাসিনার দেশ থেকে দৌড়ে পালাইছেন, মানে বিদায় করছেন, সুযোগ পেলে আপনারও বিদায় করবে, আপনার গোষ্ঠীও রফাদফা করবে, আপনার বাড়িঘর ভাঙচুর করবে। এটাই আমাদের রাজনৈতিক ট্রেন্ড হিসাবে আমরা এই 5ই আগস্টের পরও দেখছি, এর আগেও ছিল। সো পরিবর্তন এখানে জিরো। মাঝখান দিয়ে সমন্বয়ক যারা ছিল এরা মাইটের খাওয়া এটা ব্যাপক আকারে শুরু হয়েছে। এটা খুবই অশনি সংকেত। ওই শব্দগুলো কিন্তু মনে হয় যে সত্যি হচ্ছে, ভয়ঙ্কর রূপে ছাত্রলীগ ফিরবে, ভয়ঙ্কর রূপে যুবলীগ ফিরবে, ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরবে। আহতরা সাংবাদিকদেরকে বলেছেন সন্ত্রাসীরা বলে তোরা ক্যাম্পাসের বাইরে কেন, তোরা থাকবি ভিতরে। এই কথা বললেই কোনো কথাবার্তা নাই, কিল ঘুষি লাথি, তারপর হচ্ছে রাস্তায় ফালাইয়া বুট জুতা দিয়ে পারানো শুরু করছে। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করছে। তো কারা করছে তাদের পরিচয় সম্পর্কে এই সমন্বয়কদের বক্তব্য, তারা এদের কাউকে চিনেন না। এখন আসলেই কি চিনেন না, নাকি না মাইরের নমুনা দেখা চিনতে চাচ্ছেন না? দুই জিনিস। বহিরাগত কেউ এসে সমন্বয়কদের কিভাবে টার্গেট করে করে মিশন চালাচ্ছে, নাকি লোকাল পিপল মারছে? যদি লোকাল পিপল হয় তাহলে তাদেরকে চিনে না, তাদের বাড়ি তো ওইখানে। সমন্বয়ক তোরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়, এরকম অনেক চিঠিমিঠি মাঝখানে আমরা কয়েকদিন দেখছি। 2-4 জনের খুঁজে পাওয়া গেছিল না। আপনি ভাবতে পারেন যে ভবিষ্যতে এদের কপালে কি আছে। এখন যদি না চিনে তো মামলাটা কার বিরুদ্ধে হবে? অজ্ঞাতনামা। অনেকটা গণেশ উল্টানোর মতো ঘটনা ঘটে গেল। গণেশ বোধহয় উল্টে গেছে, নির্বাচনের গণেশটা উল্টেই গেল শেষ পর্যন্ত, এমনটা মনে হচ্ছে। নির্বাচন সময় মতো অর্থাৎ ডিসেম্বরের মধ্যে না হলে বিএনপি আন্দোলনে নামবে, সেই স্ট্র্যাটেজি থেকেও বিএনপি সরে এসেছে। নির্বাচন যদি দেরিতে হয় তাহলে লাভটা কার? লাভ কি বিএনপির, এনসিপির, জামাতের, নাকি শেষ পর্যন্ত লাভটা গিয়ে উঠবে আওয়ামী লীগের ঘরে? নির্বাচন পিছিয়ে গেলে নিশ্চিত করেই দুটো দলের লাভের প্রসঙ্গ আসে। প্রাসঙ্গিকক্রমে রাজনীতিতে সময় নিতে চাওয়া এনসিপির লাভের প্রসঙ্গ আসে, আর একটা লাভের প্রসঙ্গ আসে হচ্ছে আওয়ামী লীগের লাভ হতে পারে নির্বাচন পিছিয়ে গেলে। যত নির্বাচন পেছানো হবে আওয়ামী লীগের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছিল সেই ভাটাটা আবার পূরণ হবে, আবার জোয়ার আসতে শুরু করবে। সুতরাং শেষ পর্যন্ত আওয়ামী লীগই লাভবান হবে, এটা অনেকেই বিশ্বাস করেন। আর সেই কারণেই নির্বাচনটা পিছিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার গেম খেলা হচ্ছে, যে গেম স্বয়ং সরকারই খেলছে এবং যে গেম খেলতে অনেকটা চাপ দিচ্ছে আমেরিকা এবং ভারত, এমন আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে। আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের উপরে যে রাগ, সেই রাগটা মানুষের ততদিনই ছিল যতদিন পর্যন্ত এনসিপি কিংবা ছাত্র সমন্বয়করা সঠিক পথে ছিল। যখনই এরা পথ হারাতে শুরু করলো, নানা রকমের সমালোচনার কাজ করলো, দখলবাজি, টেন্ডারবাজি, সচিবালয়ে প্রভাব বিস্তার করা, বদলি, ট্রান্সফার, এটা ওটা, কোটি কোটি টাকার ডিল, সমন্বয়করা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কথা বলা, এরকম নানাভাবে তারা যখন অজনপ্রিয় হতে শুরু করলো, তখন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো এবং মানুষ ক্রমেই ভুলে যেতে শুরু করেছে। অলরেডি 8 মাস পার হয়ে গেছে। এই সময়ে অনেক মানুষই ভুলে যেতে শুরু করেছে আওয়ামী লীগের ভুলগুলো। এখন অনেক মানুষ বলার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম,
তার মানে হচ্ছে চলমান সময়ে যখন বাস্তবতাটা নেগেটিভ হয় কিংবা শাসকের অনুকূলে যারা থাকে তারা যখন একের পর এক ভুল করে, তখন মানুষ খুব সহজে, বাঙালি আমরা খুব সহজেই অতীতেরটা ভুলে যায়। আর সেই সূত্র ধরে আওয়ামী লীগের জনপ্রিয়তা ফিরতে শুরু করেছে। সেই কারণেই কি ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের উপরে একটা নতুন চাপ তৈরি করেছে যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হোক, যেন পিছিয়ে দেওয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ ভালো রেজাল্ট করতে পারে। আওয়ামী লীগ সম্পর্কে যে সকল ধারণা জনগণের মনে বদ্ধমূল হয়েছিল সেই ধারণাগুলো যেন পাল্টে যেতে শুরু করে। ভারত থেকে খবর আসছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটা গোপন বার্তা পাঠিয়েছেন এবং সেই বার্তা শেষ পর্যন্ত নির্বাচনটা দ্রুত না করারই বার্তা, নির্বাচন না করে সংস্কারের প্রতি ভারতের সমর্থন, এমনটা শোনা যাচ্ছে কানাঘোষা। যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু করেছে এবং যুক্তরাষ্ট্র যে তার স্বার্থের বাইরে কিছু করে না তা আবারও এসে প্রমাণ হচ্ছে এই মুহূর্তে। বিষয়টা হচ্ছে যে কদিন আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস তিনি রহস্যজনকভাবে বাংলাদেশে এলেন। কেন এলেন? অনেক কাছে পরিষ্কার হয়েছে, তিনি সংস্কারের বয়ান দিতে এলেন। আর কোথায় গেলেন? রোহিঙ্গা শিবিরে গেলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দেখতে। মিলিয়ে দেখা দরকার। জাতিসংঘের মহাসচিব এসে সংস্কারের বয়ান দিয়ে গেলেন, এই যে ছাত্র সমন্বয়দের যে দল, সেই দলের নেতাদের সঙ্গে কথা বললেন এবং মহাসচিবের সামনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এটুকুই উপস্থাপনের টার্গেট ছিল যে সংস্কারের বিষয়টি, মানুষ সংস্কার চায়, এটি উপস্থাপন করতে চেয়েছিল। ঠিক তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এই মুহূর্তে সফররত রয়েছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুকুলি এবং রয়েছেন আরেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু আর হেরা। সাথে কে রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন, মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। সবই পরিকল্পনা অংশ। যুক্তরাষ্ট্র নির্বাচন চাইছে না, স্পষ্ট করে বললে যদি বলতে হয় তাহলে শব্দগুলো এভাবে উচ্চারণ করতে হয়। যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে নতুন খেলা শুরু করেছে, যেমন খেলা করছিল 2024 নির্বাচনকে কেন্দ্র করে। আমরা সমর্থন করেছিলাম, আবারও বলছি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক নির্বাচন প্রয়োজন ছিল এবং ঠিক যে কারণে যুক্তরাষ্ট্রকে আমরা সমর্থন করেছিলাম, এখন যুক্তরাষ্ট্রের বিরোধিতা আমরা এখন করছি। সবাই নিশ্চয় করছে না। যারা তখন যুক্তরাষ্ট্রকে ভগবান হিসেবে নিয়েছিলেন, যারা পিটার ডি হাসকে ভগবান হিসেবে মেনে নিয়েছিলেন যে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার জন্য পিটার ডি হাস ভগবান হিসেবে বাংলাদেশের ভূখণ্ডে নেমেছেন, সেই তারাও তাদের একটি অংশ এখনো যুক্তরাষ্ট্রের প্রতি অনুরক্ত। কেন? সেই অংশটি নির্বাচন চাইছে না। আপনাদের এর আগে জানিয়েছিলাম যে এই যে মার্কিন 3 কর্মকর্তা কেন সফরে এসছেন। সফরে এসে তারা জাতিসংঘের মহাসচিবের মতোই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তারা সরকারের যে সংস্কার প্রক্রিয়ার যে কাজ হাতে নিয়েছে সেটিকে পূর্ণ সমর্থন জানিয়েছে। আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম আমাদের প্রধান উপদেষ্টা কি টিকে যাওয়ার সনদ হাতে পেতে যাচ্ছেন, তার মোটামুটি একটা প্রাইমারি একটা সিমটম আমরা দেখেছি, সংস্কারকে তারা সমর্থন করেছে। কারণ এর আগেও জানিয়েছি, এখনো জানাই, যুক্তরাষ্ট্রের যে বার্মা অ্যাক্ট হয়েছিল 2022 সালে, মিয়ানমারে ঢুকে তারা সবকিছু কবজা নেবে, সেখানে চীনের আধিপত্য তারা একেবারে শেষ করে দেবে, সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা সহায়তা করবে, মার্কিন সামরিক জান্তাকে হটাবে। সেই পরিকল্পনার বাস্তবায়ন এখন তারা করতে যাচ্ছে। কিন্তু মার্কিন 3 প্রতিনিধি যে সফরে রয়েছেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এই মন্তব্যও করেছেন যে অন্তর্বর্তী সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে 1,80,000 রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবর্ষণের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে, সেটিকে তারা ওয়েলকাম জানিয়েছে। তারা এটি রোহিঙ্গা সংকট সমাধানের একটা অগ্রগতি হিসেবে চিহ্নিত করেছেন। মজার বিষয় হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য যে আরাকান আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত, সেই রাখাইনের একটি বড় শহর বুথিডং, সেই বুথিডং থেকে এখন আরাকান আর্মিদের মাধ্যমে আরাকান আর্মিদের দ্বারা নির্যাতিত হয়ে অনেক রোহিঙ্গা আবারও বাংলাদেশে প্রবেশ অপেক্ষা রয়েছে বা কেউ কেউ ঢুকেছেন, এটা তো আমরা সবাই জানি। তাহলে সেই রাখাইন আর্মিদের কিভাবে আমরা কনভিন্স করলাম যে আমরা রোহিঙ্গাদেরকে পাঠাবো যারা বাংলাদেশে আশ্রিত রয়েছে 1,80,000? আমাদের সামনে যা কিছু তুলে ধরা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, স্পষ্ট করে বলি, স্পষ্ট ভাষায় বলতে চাই, এগুলো ঘুম পাড়া নিয়ে গান। আমাদেরকে ছেলের হাতের মোয়া দেখিয়ে ভোলানোর চেষ্টা করা হচ্ছে এবং রাখাইনে বা মিয়ানমারে মানবিক সহায়তার নামে যে করিডোর চাইছে যুক্তরাষ্ট্র, সেই করিডোরের কথা জাতিসংঘের মহাসচিব বলে গিয়েছিলেন, সেই করিডোরের দাবি নিয়েই এসেছে মার্কিন প্রতিনিধি। আর করিডোরের মাধ্যমে কি মানবিক সহায়তা যাবে, কাদের উদ্দেশ্যে মানবিক সহায়তা যাবে অস্ত্র, যেটি আমরা আশঙ্কা করছি। শেষ করি একটা কথা দিয়ে, শেখ হাসিনার পতনটা ঘটার অন্যতম কারণ, অনেকগুলো কারণ তো রয়েছে, তার অন্যতম একটি কারণ শেখ হাসিনা 2 নৌকায় পা দিয়েছিলেন, একদিকে ভারত একদিকে চীন।
তার মধ্যে এ নিয়ে একটা দম্ভ কাজ করেছিল যে তিনি সবাইকে ম্যানেজ করে রাখতে পারেন। তিনি আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে 2 নৌকায় পা দিয়েছিলেন। ঠিক একই অবস্থা সম্ভবত আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রেও। তিনি আমেরিকাকেও হাতে রাখতে চাইছেন, চীনকেও হাতে রাখতে চাইছেন, এদিকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে ভারতকে। পারবেন শেষ পর্যন্ত টিকে থাকতে? এবং তারপরে একেবারে শেষ মুহূর্তে একটি কথা যদি বলি, যে যা কিছু হচ্ছে বিশেষ বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য হচ্ছে। মাঝখান থেকে বাংলাদেশকে অনেক খেসারত দিতে হয়েছে, নিকট ভবিষ্যতে আরো ভয়ঙ্কর পে করতে হবে, খেসারত দিতে হবে বাংলাদেশকে, বাংলাদেশে 18 কোটি মানুষকে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।